আজকের ক্লাসে আমাদের বিষয়বস্তু হলো কিভাবে আমরা একাধিক ভাষায় কম্পোজ করব। একাধিক ভাষা বলতে কি বোঝানো হয় সেটা একটু ক্লিয়ার হই আমরা আগে। যেমন আপনি বাংলা করবেন, এরপরে এরপরে শব্দটা লিখবেন আরবি, এরপরে শব্দটা লিখবেন ইংরেজি, এরপর শব্দটা লিখবেন উর্দু। অর্থাৎ 4 ভাষায় একটা বইয়ের কাজ করছেন, যে বইটার মধ্যে 4 ভাষায় একসাথে কাজ করতে হবে। তাহলে আপনি কিভাবে করবেন? যদিও বা সিস্টেমগুলো আমাদের জানা আছে, কিন্তু সিস্টেম জানা থাকলে কি হবে, আর একটু আপডেট সিস্টেম অথবা একটু অ্যাডভান্স লেভেলের সিস্টেমগুলো আমাদের জানা নেই। বেসিক লেভেলের ধারণাগুলো আমরা আছে, যেমন আমরা বাংলা করতে গেলে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, বিজয় অ্যাক্টিভ করতে হবে, এটা আমরা জানি। আরবি করার জন্য আরবিটা অ্যাক্টিভ করতে হবে, এরপর লিখতে হবে। উর্দুটা করার জন্য উর্দু অ্যাক্টিভ করতে হবে, এরপর আপনার উর্দু ফন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। ইংরেজির জন্য ইংরেজি অ্যাক্টিভ করতে হবে, এরপর লিখতে হবে। এগুলো আমরা বেসিক জিনিসটা আমরা জানি। আসলে বেসিক জিনিসের সাথে অ্যাডভান্সটা হলে একটু মজা হয়। কি ধরনের মজা? আপনি নর্মালি ভাত খাওয়া শিখেছেন, কিন্তু সেই ভাতটা যদি একটা আপডেট হয়ে থাকে, একটু মজাদার করে পাক করে দেওয়া হয়, তাহলে আপনার কাছে আর একটু বেশি মজা লাগবে। হিসাবটা হলো এইটাই, যে আপনি কিভাবে একসাথে 4টা ভাষায় খুব সহজে কাজ করবেন। প্রথমত কথা হলো, বাংলা ছাড়া বাংলা ছাড়া বাকি 3টা ভাষার জন্য বিজয় নন অ্যাক্টিভ রাখতে হবে। এটা হলো প্রথম কথা। সেকেন্ড কথা হলো, আরবি উর্দুর জন্য অ্যারাবিক অ্যাক্টিভ থাকতে হবে, বাংলা ইংরেজির জন্য ইংলিশ অ্যাক্টিভ থাকতে হবে। অ্যারাবিক আর জেনারেল, এটা কোত্থেকে আমরা অ্যাক্টিভ করব? আমাদের এই যে নিচে যে ল্যাঙ্গুয়েজ বারটা আছে, ল্যাঙ্গুয়েজ বার থেকে। ল্যাঙ্গুয়েজ বারে যখন ইএনজি লেখা থাকবে, তখন আপনাকে বুঝতে হবে জেনারেল মুড আছে। যখন আইন থাকবে, তখন আপনাকে বুঝতে হবে এটা অ্যারাবিক মুডে আছে। তাহলে অ্যারাবিক মুডে আছে আর জেনারেল মুডে আছে, বোঝার তফাৎ হলো ইএনজি এবং আইন। জেনারেল মুডের মধ্যে আছে বাংলা ইংলিশ, আরবি মুডের মধ্যে আছে উর্দু এবং আরবি। আবার জেনারেল মুড যখন আপনি কাজ করবেন, তখন আবার ফন্টের ক্ষেত্রে আপনাকে বাংলাটা বাংলার জন্য ফন্ট সিলেক্ট করতে হবে, ইংরেজিটা ইংরেজির জন্য ফন্ট সিলেক্ট করতে হবে। আবার আরবি যখন কাজ করবেন, তখন আরবিটা আরবির জন্য ফন্ট সিলেক্ট করতে হবে, উর্দুটা উর্দুর জন্য ফন্ট সিলেক্ট করতে হবে। দুইটা আলাদা আলাদা। কিভাবে করব? তার মানে হলো 4বারে আমাদেরকে ফন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা একাধিক ভাষায় কাজ করব, সেই হিসেবে আমরা 4 ভাষায় একসাথে কাজ করব। তাহলে কি বারবার এই ফন্ট বক্স থেকেই আমরা ফন্টগুলো সিলেক্ট করে করে খুঁজবো? না, এখানে আমাদের আপডেট কি, আমরা কিবোর্ডে ফন্টগুলো সেট করে রাখবো। আমরা শর্টকাট ভাবে এটা সেট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইল মেনু। ফাইল মেনুতে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে অপশন। যারা অফিস 7 ব্যবহার করেন তারা ওয়ার্ড অপশন, এরপর চলে যাবেন কাস্টম রিবন। কাস্টম রিবন অথবা কুইক অ্যাক্সেস, কাস্টম রিবনে চলে যাবেন কাস্টমাইজ। কাস্টমাইজ থেকে আপনার এখানের মধ্যে দেখাবে আপনার বিভিন্ন ধরনের ফন্ট এবং কমান্ড গুলো। আমরা এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার কারণ হলো, আমরা চলে যাবো অ্যাডভান্সড। অ্যাডভান্স থেকে আমরা কিছু কাজ শিখেছিলাম। এর মধ্যে হলো নিউমেরিয়াল, যেটা আমরা অ্যারাবিক ডিজিট গুলো আনার জন্য, টেক্সট বক্সটাকে চারপাশে বাউন্ডারিটা আনার জন্য, এগুলো আমরা শিখেছি অ্যাডভান্স থেকে। তাহলে আমরা যেহেতু এইটাকে করব, শর্টকাট ভাবে এটাকে সেট করব, তাহলে আমরা চলে যাব কাস্টম রিবন। কাস্টম রিবনে যাওয়ার পরে কাস্টম রিবনে যাওয়ার পরে আমরা কাস্টমাইজ চলে যাব। কাস্টমাইজ যাওয়ার পরে আমরা এই বাম পাশে ক্যাটাগরিজ পাবো। ক্যাটাগরির মধ্যে আমাদের শো করবে মেনু বার গুলো, যেমন ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু। প্রত্যেকটা মেনুগুলো শো করবে। শো করার কারণ হলো মেনু ওয়াইজ আমাদের কমান্ড গুলো আসবে। যখন আমরা মেনুগুলো সিলেক্ট করব, ডান পাশে আমাদের কমান্ডস গুলো
শো করবে। যেমন ফাইল ট্যাবের মধ্যে কি কি কমান্ডস গুলো থাকে, হোম মেনুতে কি কি কমান্ডস গুলো থাকে, ইনসার্ট ট্যাব মধ্যে কি কি কমান্ডস গুলো থাকে, এগুলো আমাদের কমান্ডস এর ডান পাশে দেখাবে। যেহেতু আমরা ফন্টটাকে কিবোর্ডে শর্টকাট ভাবে সেট করব, তাই আমরা স্ক্রল বারের মাধ্যমে সোজা নিচের দিকে চলে গিয়ে আমরা ফন্ট বক্সে ক্লিক করব। যখনই আমরা ফন্ট বক্স ক্লিক করব তো ক্যাটাগরিজ থেকে ফন্ট অপশনটাকে সিলেক্ট করব, ডান পাশে আমাদের যতগুলো ফন্ট কম্পিউটার ইনস্টল করা আছে সবগুলো ফন্ট আমাদের এখানে দেখাবে। যেমন আমরা এখান থেকে আমরা আলবি নাস্তালিকটাকে সিলেক্ট করলাম, এরপর প্রেস নিউ শর্টকাট যেভাবে আমরা এটাকে করেছি ঠিক সেভাবে চেকবো। এখানে আমরা কন্ট্রোল দিয়ে, যেমন আমরা আলবি নাস্তালিকটাকে 3 তে ব্যবহার করলাম, কন্ট্রোল 3, উপরে যে নাম্বারিং লাইনটা আছে সেই নাম্বারিং লাইন থেকে কন্ট্রোল 3 তে আমরা এটাকে সেট করলাম, অ্যাসাইন, ক্লোজ করলাম, কাস্টমাইজ চলে গেলাম। আমরা ফন্টে যাব, একটা ফন্ট সিলেক্ট করলাম, সেকেন্ড ফন্ট আমরা সেট করতে চাই। যেমন আমার পছন্দনীয় একটা ফন্ট হলো অ্যারাবিক জিজা, এই ফন্টটা আমি বেশি ব্যবহার করি, তাই এটাকেও আমি কি করতে চাচ্ছি, অ্যারাবিকে সেট করতে চাচ্ছি। অ্যারাবিক অনেক ধরনের ফন্ট থাকতে পারে, বাংলা অনেক ধরনের ফন্ট থাকতে পারে, ইংরেজি অনেক ধরনের ফন্ট থাকতে পারে, তবে কমান্ডস যেই ফন্টটা আমাদের আমাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ওই ফন্টটাই মূলত আমরা কিবোর্ডে শর্টকাট ভাবে দিয়ে রাখবো। কিবোর্ডে শর্টকাট ভাবে দিয়ে রাখার জন্য আমাদেরকে এই সিস্টেমগুলো অবলম্বন করতে হবে। যেমন অ্যারাবিক জিজা, এটা অ্যারাবিক ফন্টের জন্য আমি ব্যবহার করে থাকি। আমি এই ফন্টটাকে সিলেক্ট করার পর প্রেস নিউতে সিলেক্ট করব, এটাকে আমি দিলাম 2 তে দিলাম, অথবা আমি এটাকে এসএন ক্লিক করলাম, এটাকে রিমুভ করে ফেলি, আমি এটাকে দিলাম 4 এ, কন্ট্রোল 4 দিলাম, এসএন ক্লিক করার পরে এরপর আমি চলে যাব, যেহেতু আমার আরবি উর্দু সেট হয়ে গেছে, এবার আমি চলে যাব আমার বাংলার জন্য। সুটুনি এমজি সিরিয়ালে চলে গিয়ে আমরা এখান থেকে সুটুনি এমজি ফন্টটাকে সিলেক্ট করব। সুটুনি এমজি ফন্টটাকে সিলেক্ট করে আমরা এটা সেট করে নেব। যেমন কন্ট্রোল 1 এ বাংলাটা সেট করলাম, অ্যাসাইন। এবার চলে যাব আমাদের ইংলিশে টাইমস নিউ রোমানে যাব, যেহেতু ইংলিশ টাইমস নিউ রোমানটাই ব্যবহার করা হয়। এরপর আমরা এখান থেকে দিয়ে দিলাম কন্ট্রোল 2 তে, অ্যাসাইন, ক্লোজ। তাহলে দেখেন এখন আমি কিন্তু 4টা ভাষায় কিবোর্ডের মধ্যে আমি 4টা ফন্ট সিলেক্ট করে রেখেছি, অ্যাক্টিভ করে রেখেছি। যখন আমি লিখব তখন আমার কিবোর্ডের বিজয় এবং জেনারেল কিংবা অ্যারাবিক মোডগুলোর দিকে খেয়াল করে কাজ করব, সাথে আমাকে পরিবর্তন করতে হবে ভাষাগুলো। যেমন আমি এই মুহূর্তে বাংলা লিখব, তাই আমি বিজয় অ্যাক্টিভ করলাম আর জেনারেল মোড করা আছে। আমি এখানে লিখলাম আকরাম, কিন্তু আকরাম যখন লিখছি তখন আমার ইংলিশ শো করছে, তার মানে হলো আমার ইংলিশ ফন্ট সিলেক্ট করা নাই। আমি কিবোর্ডে যেহেতু আমার বাংলা ফন্টটাকে সিলেক্ট করেছি, তাই আমি কন্ট্রোল ধরে F1 দিব, ফলে আমার বাংলা ফন্টটা চলে আসবে। এখন এই যে আকরাম চলে আসবে। এরপরে আসেন আমি এখন লিখব আপনার ইংলিশ, তাই আমি কন্ট্রোল অল্টার বি বাটনের মাধ্যমে বিজয়টাকে উঠাই দিলাম। যেহেতু আমরা বলেছিলাম বাংলা ছাড়া বাকি 3টা ভাষা লেখার জন্য অবশ্যই বিজয়টা নন অ্যাক্টিভ রাখতে হবে, তাই আমরা বিজয়টাকে উঠিয়ে ফেললাম। এরপর আমি কন্ট্রোল 2 ব্যবহার করলাম, ফলে আমার ফন্ট বক্সের মধ্যে সুটুনি এমজেড জায়গায় এখন চলে আসছে টাইমস নিউ রোমান। আমরা এখানে লিখে দিলাম আকরাম। এবার আমরা উর্দুতে লিখব, যেহেতু উর্দুতে লিখব তাই আমরা ইএনজি জায়গায় আইনটা বসাবো। ইএনজি জায়গায় আইন বসানোর জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার শিফট ব্যবহার করব। যখন অল্টার শিফট ব্যবহার করব ইএনজি জায়গায় আইন চলে আসবে, আবার অল্টার শিফট ব্যবহার করলে ইএনজি চলে আসবে। যেভাবে আমরা কন্ট্রোল অল্টার বি বাটনের মাধ্যমে বিজয় অ্যাক্টিভ করি, আবার কন্ট্রোল অল্টার বি মাধ্যমে বিজয়টা নন অ্যাক্টিভ করি, ঠিক জেনারেল মোড আর অ্যারাবিক মোডের কাজটা হলো আমাদের অল্টার শিফট একবার প্রেস করলে আমাদের ইএনজি আসবে, জেনারেল মোড আসবে, আবার অল্টার শিফট ব্যবহার করলেই অ্যারাবিক মোড আসবে, অর্থাৎ আইন আসবে। আমরা এখন অল্টার শিফট ব্যবহার করলাম, যেহেতু উর্দু লিখবো
তাই উর্দু ফন্টটা সিলেক্ট করলাম, Ctrl+3, এরপর লিখলাম আকরাম। এবার আসেন আমি বাংলা লিখবো, সরি আরবি লিখবো। তাই আমি আরবি লেখার জন্য আমাকে আবার অল্টার শিফট ব্যবহার করে স্পেস দিতে হবে। এর জন্য স্পেস দিব, যেহেতু আমি আকরামের পরে ডান পাশে আমি আরবি, যেহেতু আমি 4র্থ নাম্বারে আরবি লিখবো, এই জন্য আমি অল্টার শিফট দিয়ে জেনারেল মুড করলাম। স্পেস দিলে তখন আমার কার্সরটা ডান পাশে চলে আসবে। এরপর আবার অল্টার শিফট বাটনের মাধ্যমে আরবি করব এবং ফন্টটা পরিবর্তন করব, Ctrl+4। এরপর লিখলাম এখানে আকরামুল্লাহ। এখন দেখেন আমি কিন্তু 4টা ভাষা লিখেছি। একটা ফন্টের নাম ছিল আমার আরবি, আরেকটা ছিল উর্দু, আরেকটা ছিল ইংলিশ, আরেকটা ছিল বাংলা। তাহলে 4টা ফন্টই কিন্তু আমি কিবোর্ডে সেট করেছি। কিভাবে সেট করেছি? ফাইল থেকে অপশনের মাধ্যমে। কিভাবে টাইপ করেছি? যখন যে ভাষাটা লিখছি সেই ভাষাটার ফন্টটা সিলেক্ট করি এবং জেনারেল মোডে যদি হয়ে থাকে জেনারেল মোড করে রাখি, আর অ্যারাবিক মোডে যদি হয়ে থাকে তাহলে অ্যারাবিক মুড করে রাখি। বাংলা লেখার জন্য বিজয় অ্যাক্টিভ করি, বাংলা ছাড়া বাকিগুলো লেখার জন্য বিজয়টা নন অ্যাক্টিভ করি। এই নিয়মগুলো ফলো করেই আমি একাধিক ভাষায় কাজ করতে পারি। এইভাবে আমাকে কি করতে হবে? আমাদেরকে টাইপ করতে হবে, টাইপ শিখতে হবে। যখন আমরা আরবি, বাংলা, ইংলিশ, উর্দু 4টি ভাষার উপর একসাথে কাজ করব, তখনই মোটামুটি আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে। এই নানান সমস্যার সম্মুখীন যখন আমরা হব, তখনই আমরা আস্তে আস্তে সমাধান করতে পারবো এবং এই বিষয়ের উপর আমি একজন এক্সপার্ট হতে পারবো। সুতরাং আমরা প্রত্যেকে চেষ্টা করব এই একাধিক মিশ্রিত ভাষা কম্পোজ করার জন্য। প্রয়োজনে আমরা 4 ভাষা যে ডিকশনারি গুলো আছে, একটা ডিকশনারি দিয়ে আমরা লেখা শুরু করি, কয়েক পেজ লিখে ফেললেও তা মোটামুটি আমাদের হাতটা আয়ত্ত চলে আসবে এবং কি কি সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমাদেরকে বলবেন। এর একটা সমাধান আমরা দেখিয়ে দিব যে এই সমস্যার কারণে এটা হচ্ছে, এই কি সমস্যার কারণে এটা হচ্ছে। এবার আসেন আমরা একাধিক ভাষাটা কিভাবে কাজ করব, কিভাবে একাধিক ফন্টগুলো আমরা কিবোর্ডে সেট করব, সেই বিষয়টা জানলাম, শিখলাম। এবার আসেন আমরা একটা প্রজেক্ট করব। প্রজেক্টটা কি? প্রজেক্ট ফোর্স। আমরা কর্মীদের একটা ফর্ম তৈরি করব। গত ক্লাসে কিন্তু আমরা একটা ফর্ম তৈরি করেছিলাম, মেম্বারশিপের একটা ফর্ম তৈরি করেছিলাম, অর্থাৎ টেবিলের কাজ। নিয়ম অনুযায়ী আজকে টেবিলের বিস্তারিত আলোচনা করার কথা ছিল। হ্যাঁ, বিস্তারিত আলোচনা করব। এর পূর্বে আমরা আরেকটা প্রজেক্ট শিখব। প্রজেক্টটা শিখে তারপরে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের প্রজেক্টের ভিতরে যে কাজটা আমাদের, সেটা হলো এই ফরম্যাটটা তৈরি করা, মেম্বারশিপ ফরম্যাট। এই মেম্বারশিপ ফর্মটা আমরা কিভাবে তৈরি করব? মেম্বারশিপ ফর্মটা তৈরি করার জন্য আমাদেরকে একটা নতুন ফাইল নিতে হবে। এরপর আমাদের লেখাগুলো সুন্দর করে লিখতে হবে। আমরা যখন সবগুলো লেখা লিখে ফেলবো, এরপরে কি আমরা সুন্দর করে সাজাবো। এরপর আমরা সবগুলো সুন্দর করে সাজাবো। এখানে দেখেন একটা ফর্ম তৈরি করা হয়েছে, খুব সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। আমরাও চাচ্ছি যে আমরা এইভাবে একটা ফর্ম তৈরি করব। এভাবে একটা ফর্ম তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের লেখাগুলো প্রথমে লিখে ফেলতে হবে। আমরা যখন লেখাগুলো প্রথমে লিখে ফেলবো, এরপরে কি আমরা সুন্দর করে সাজাবো। আমরা এখানে একটা ফরম্যাট তৈরি করা আছে, আমরা লেখাগুলো কপি করে নিই যাতে আমাদের সময়টা বাঁচে এবং কাজটা সুন্দরভাবে বুঝতে পারি। এখানে যে পূর্বের যে লাইনার গুলো আছে, লাইনার গুলো ফেলে দিচ্ছি। আমরা এরপরে কাজটা করব। ধরে নিলাম আমরা এটা কম্পোজ করে নিলাম।
ধরে নিলাম আমরা এটাকে কম্পোজ করলাম, কম্পোজ করে এটাকে সুন্দর করে সাজাবো। সাজানোর জন্য আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে, যেমন আমরা এটা কম্পোজ করলাম, কম্পোজ করার পরে আমরা আমাদের যে ফরম্যাটটা অনুযায়ী আমরা কাজটা করেছি সেটাকে আমরা সামনে রাখবো, যাতে আমাদের কাজটা করা আমাদের জন্য সহজ হয়। এখানে দেখেন আমাদের মেম্বারশিপ ফর্মটা মিডলে আসছে, একটু বড় এবং বোল্ড করা, এবং এটার নিচে একটা আন্ডারলাইনও আছে। তাহলে আমাদের লেখাটাকে সিলেক্ট করতে হবে, চলে যেতে হবে আমাদেরকে সেন্টার। এরপর আমরা এটাকে বড় করব, সাইজ বড় করে নিব আমাদের পছন্দ অনুযায়ী, এটাকে বোল্ড করে নিব এবং এটার নিচে একটা আন্ডারলাইন দিলাম। আর নাম্বারটা ডান পাশে আমরা কিবোর্ড থেকে টেপ বাটনের মাধ্যমে এটাকে ডান পাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে সেম ভাবে আমাদের যেখানে যেখানে লেখাগুলো আছে এভাবে আমরা টেপের মাধ্যমে লেখাগুলো আগে সরিয়ে নেব। যখন আমাদের লেখাগুলো সরিয়ে নেব, এরপরে কি আমরা লাইনারটা টানবো। যেমন আমাদের এখানে মেম্বারশিপের মধ্যে লেখাটা মিডলে আছে, বোল্ড আছে, আন্ডারলাইন আছে, নাম্বারটা ডান পাশে আছে, তারপর আছে আপনার নেম অফ অ্যাপ্লিকেশন বাম পাশে আছে, ফাদার্স নেম বাম পাশে আছে, ডেট অফ বার্থ বাম পাশে আছে, ডান পাশে আছে জেন্ডার, তার ডান পাশে আছে এনআইসি নাম্বার, অ্যাড্রেস, তারপর আছে ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল, ওয়েবসাইট, সবকিছু এইভাবে আমরা ডাইন বাম করে নেব। কিভাবে ডাইন বাম করে নেব? কিবোর্ডের মাধ্যমে যে আমরা টেপ বাটনটা আছে সেই টেপ বাটনের মাধ্যমে এটি ডাইন বাম করতে পারবো। যখন আমাদের জায়গা মতো সব হয়ে যাবে, এরপরে কি আমরা পেজ থেকে ফিল আপ করবো। ফিল আপ বলতে যেমন আমাদের পেজের মধ্যে অনেক জায়গা আছে, এখানে দেখা যাচ্ছে অলরেডি অনেক জায়গা আছে, তাহলে আমাদের কি করতে হবে? এই জায়গাগুলো ভরাট করার জন্য আমাদেরকে লাইন স্পেস করতে হবে এবং তুলনামূলক ফন্টটাকে একটু বড় করতে হবে। যখন আমরা ফন্টটাকে একটু বড় করব, তখনই আমাদের কাজটা আমাদের জন্য সাজানোটা হবে। আর একটু জায়গা আছে, এখন আমরা এটাকে লাইন স্পেসিং এর মাধ্যমে প্যারাগ্রাফে যাব। এরপর লাইন স্পেসিং আছে, যে লাইন স্পেসিং এর মধ্যে সিঙ্গেল দেওয়া আছে, আপনি এখান থেকে পরিমাণে একটু বাড়িয়ে দিলেন, 1.4 দিলেন, সিঙ্গেল থেকে একটু বেশি। এরপর আপনি ওকে বাটন প্রেস করলেন, তাহলে মোটামুটি এটা ভরাট হয়ে আসছে। আর একটু ভরাট করতে পারি আমরা এখানে একটু বাড়িয়ে দিলাম, 1.6 দিলাম। 1.6 এ মনে হচ্ছে যে একটু নিচে নেমে গেছে, এখন অলরেডি কিছুটা আসছে। এইভাবে আমরা এটাকে সেট করে নেব। আর একটু বাড়িয়ে দিলাম, প্রয়োজনে 1.7 ব্যবহার করলাম। 1.7 করাতে আমাদের পেজটা ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন আমরা লাইনার টানবো। কিভাবে লাইনার টানবো আমরা? এখানে যেমন লাইনারটা টানা আছে, দেখেন এটা বড় করে দেখাই। যেমন মেম্বারশিপ লেখার নাম্বার, যে নাম্বারটা আছে তার একটা লাইনার আছে, নেম অফ অ্যাপ্লিকেশন প্রত্যেকটা এইভাবে লাইনার দেওয়া আছে। তাহলে আমরা কি করব? লাইনারটা টেনে নিব। হ্যাঁ, লাইনারটা টানার আগে আমাদেরকে আরেকটা সিস্টেমে কাজটা করার সিস্টেম বুঝতে হবে, যে আমরা চাইলে এই সিস্টেমে করতে পারবো, আমরা চাইলে এটাকে ডট ডট দিতে পারবো, কিবোর্ড থেকে ডট ডট দিয়েও এটাকে ফিল আপ করতে পারবো। যেমন আমরা এখানে লাইনার টানলাম না, বাট এখানে আমরা ডট ডট ব্যবহার করলাম। তাহলে আমরা চাইলে এইভাবে করতে পারবো, যদি ডট ডট বলে আমরা ডট ডট সিস্টেমে দেবো। আর যদি বলতে না সিঙ্গেল লাইনার হবে, তাহলে আমরা সিঙ্গেল লাইনার ব্যবহার করবো। তখন আমরা সিঙ্গেল লাইনার ব্যবহার করব। এইভাবে আমরা এটাকে ফর্মটা তৈরি করতে পারি। তাহলে আমরা দুইভাবে কিন্তু প্র্যাকটিস করব, কেননা শুধু লাইনের মাধ্যমে একটা কমান্ডের ব্যবহার করা হয়, আর ডট ডটের মাধ্যমে কিন্তু আরেক ধরনের কমান্ড ব্যবহার করা হয়। এবার আসেন যে আমরা নাম্বারটা লাইনারটা ব্যবহার করার জন্য আমরা চলে যাব ইনসার্ট মেনু, এরপর শেপ থেকে লাইনার। এই শেপগুলোর মধ্যে দেখেন অনেক ধরনের শেপ আছে। শেপ মানে হলো একটা ফরম্যাট তৈরি করার একটা আকৃতি, একটা সাইজ। এই শেপগুলো যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে যখন ড্র্যাগ করবেন ঠিক সেরকম হবে। যেমন আমরা লাইনার, শুধু একটা লাইন হবে, আমরা লাইনারটা নিলাম, এরপর আমরা আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা লাইনারটা টানলাম। এখন দেখেন আমার লাইনারটা কিন্তু অলরেডি বাঁকা হয়ে আসছে। আমার লাইনারটা যাতে অ্যাকুরেট আসে এই জন্য আমাকে শিফট বাটন ধরতে হবে।
আমি শেপ থেকে লাইনে ক্লিক করব, এরপর ঠিক ক্লিক করে আমি কিবোর্ড থেকে শিফট বাটন ধরে সোজা ডান দিকে টান দেবো, যতটুকু দরকার আমরা বর্ডার পর্যন্ত, টেক্সট বাউন্ডারিজ পর্যন্ত আমরা বক্সটাকে তৈরি করব। এবং আমরা চাইলে এই লাইনারটাকেও স্টাইল পরিবর্তন করতে পারবো, শেপ স্টাইল। এখানে ব্ল্যাক আছে, এখানে ইয়েলো কালার আছে, ব্লু কালার আছে, এখানে আরো অনেক ধরনের স্টাইল পাবেন আপনি এখানে। আপনি চাইলে এখান থেকে স্টাইল গুলো চেঞ্জ করে করে দেখতে পারেন যে কোন স্টাইলটা আপনার পছন্দ। বাট আমরা এখানে যেহেতু নর্মাল কাজ করব, তাই আমরা এখানে ব্ল্যাক কালার ক্লিক করলাম। এবার আসেন, আমি এটাকে চাচ্ছি এখান থেকে লাইনার না নিয়ে আমি এটাকে কপি করে নিচ্ছি নিচের দিকে বসানোর জন্য। এর জন্য আমাকে ধরতে হবে কন্ট্রোল বাটন ধরে মাউস দিয়ে এই লাইনারটাকে টান দিয়ে জায়গা মতো বসিয়ে দিতে হবে। ফলে কি হবে, অটোমেটিকলি পেস্ট, কপি পেস্ট হয়ে যাবে। কপি পেস্ট কাকে বলা হয়? যেমন এই জিনিসটা হুবহু আমি এখানে নিয়ে আসতে চাই, আমি এটাকে ধরে কন্ট্রোল যখন ধরবো তখন কম্পিউটার বুঝে ফেলবে এটাকে আমি কপি পেস্ট করতে চাই, তাই টান দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি কপি পেস্ট হয়ে যাবে। এরপর যে পয়েন্টার গুলো আছে, পয়েন্টারের মাধ্যমে আপনি এইভাবে বড় করতে পারবেন। এভাবে আপনি প্রত্যেকটা লাইনের মধ্যে এভাবে আপনি টান দিয়ে এটাকে লাইনার টেনে নেবেন। এবার প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি লাইনার গুলো কপি পেস্ট করে বসিয়ে দিবেন, তাহলে আপনার কাজটা একটু দ্রুত হবে। যতটুকু দরকার ততটুকুই বসাবেন, বড় ছোট করার জন্য পয়েন্টের মাধ্যমে বড় ছোট করে নেবেন। এভাবে বসাতে থাকেন একটা একটা করে। কাজটা করতে কিন্তু অনেক সময় লাগবে এমন কিন্তু না, কিন্তু কাজটাকে যদি আপনি সিস্টেমারি করেন তাহলে সেই কাজটা খুব অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। যদি সিস্টেমারি না করেন তাহলে কাজটা বুঝতে বুঝতে সময় চলে যাবে, করবেন কি আর। এর জন্য প্রত্যেকটা কাজ যখন হাতের মধ্যে আসবে তখন অবশ্যই আমাকে প্ল্যান করতে হবে যে আসলে কাজটা কি, কোন ক্যাটাগরি, এবং কিভাবে করলে কাজটা সুন্দর হবে এবং খুব দ্রুত হবে, সেই বিষয়টা আমরা মাথায় রাখবো। যখন আমরা বিষয়টা মাথায় রাখবো তখনই আমাদের নতুন নতুন কাজগুলো আমাদের বোঝাটা সহজ হয়ে যাবে এবং কাজ করাটা আমাদের জন্য অনেক মজাদার হবে। আমরা এখানে পিকচার থেকে একটু ফলো করি। যেমন এই পর্যন্ত লাইন টানার পরে এখানে বক্স আছে, ছোট ছোট বক্স, নিচে ছোট ছোট বক্স আছে। তাহলে এই বক্স গুলোকে বলা হয় টেক্সট বক্স। টেক্সট বক্সের আবার অনেক ধরনের আছে, যেমন এটার নাম হলো রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল বক্স। এই রেক্টেঙ্গেল বক্স মানে হলো চতুর্ভুজ। আপনি রাউন্ড বক্স নিতে পারেন, আর অনেক ধরনের বক্স গুলো আছে। বক্স বলা হয়, শেপ বলা হয়, রেক্টেঙ্গেল শেপ অথবা রাউন্ড শেপ, এগুলো সবগুলো শেপের মধ্যে পাবেন। এখানে লাইনার, এখানে আছে সিগনেচার, পরে আমরা এখানে সিগনেচারের পরে এটাকে আমরা একটু বড় করে দিই। সিগনেচারের পরে একটা অপশন আছে, এরপর আমরা রেক্টেঙ্গেল বক্স নিব, যেহেতু আমাদের 6টা বক্সের প্রয়োজন। রেক্টেঙ্গেল বক্স নিয়ে আমরা এটাকে সুন্দর করে সাজাবো। এখানে প্রেসিডেন্ট, সিগনেচার, ভাইস প্রেসিডেন্ট, এটা ডান পাশে দেওয়া হয়েছে, এটার নিচে একটা আন্ডারলাইন দেওয়া হয়েছে, আমরা এটা দিলাম। এখন দেখেন আমরা এখানে এই যে এখানে আমাদের পিকচারের মধ্যে দেখাচ্ছে যে এখানে 6টা বক্স আছে। এই 6টা বক্স আমরা এখানে বসিয়ে দিব। কোথায় পাবো 6টা বক্স? আমরা ইনসার্টে চলে যাব, সেখান থেকে আমরা ইনসার্ট শেপ, আমরা এখন নেব রেক্টেঙ্গেল।
রেক্টেঙ্গেল নেওয়ার পরে যেখানে যেখানে বক্স গুলো বসাইতে হবে আমরা সেখানে সেখানে চলে যাব। একটা বক্স তৈরি করলাম, যখনই বক্সে ক্লিক করলাম বক্সের ভিতর একটা কালার দেখাচ্ছে, বক্সের বাইরে কিন্তু আরেকটা কালার দেখাচ্ছে। বক্সের বাইরে কি কালার দেখাচ্ছে, কালারটা পরিবর্তন করে আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন শেপ আউটলাইন, শেপ আউটলাইন যখন ক্লিক করবেন তখন কিছু কালার আসবে, এখান থেকে আপনি ইয়েলো কালার ব্যবহার করলেন, ফলে দেখতে পাচ্ছেন যে বক্সের চতুর্পাশে একটা কালার হয়েছে ইয়েলো কালার, অর্থাৎ হলুদ কালার। এই হলুদ কালার নামটা হলো লাইন কালার, শেপ আউটলাইন। এই আউটলাইনটা কালার করার জন্য শেপ আউটলাইন থেকে যে কোনো কালার দিতে পারবেন। আপনি এখানে ব্ল্যাক কালার দিলেন, যেহেতু আপনি কাজটা ব্ল্যাক কালার করছেন। শেপ স্টাইল থেকে এখানে অনেক ধরনের শেপ স্টাইল পাবেন, আপনি চাইলে যে এই ভিতরে যে বক্স স্টাইলটা আছে সেই অনেক ধরনের বক্স স্টাইল করতে পারবেন। আপনার যেটা পছন্দ হয় আপনি সেই অনুযায়ী এটাকে চুজ করে নিতে পারেন। তবে উপরের দিকে গেলেই এটা অটো বক্স যেটা পাবেন, যেটা নর্মাল বক্সটা হয়। আপনি যদি আবার শেপ ফিল ভিতরে কালারটা করতে চান তাহলে শেপ ফিল ক্লিক করেন, এখানে শেপ ফিল কালার ভিতরে কি কালার দিতে চান সেই কালারটা আপনি এখান থেকে দিতে পারবেন। কোন কালারটা আপনার দিতে হয় পছন্দ হয় সেই কালারটার মধ্যে ক্লিক করবেন। যদি কালার উঠিয়ে দিতে চান তাহলে নো ফিল ক্লিক করবেন, তাহলে কালারটা চলে যাবে। চাইলে এই মুহূর্তে আপনি আবার শেপ নিতে চান শেপ নিতে পারবেন। আর যদি বলেন যে আমার এটার মধ্যে চতুর্ভুজ সিস্টেম আছে, আমি চাচ্ছি এটাকে রেক্টেঙ্গেল সিস্টেম করতে অথবা গোল বৃত্ত করতে, সেক্ষেত্রে আমরা এডিট শেপে যাব, চেঞ্জ শেপ। চেঞ্জ শেপ থেকে এখানে দেখেন আপনি কোন স্টাইলের শেপটাকে তৈরি করতে চান। যেমন আপনি চাচ্ছেন যে এই সিস্টেমে তৈরি করতে, আপনি ক্লিক করেন রেগুলার। এখন দেখেন আপনার বক্সটা ঠিক মাথার ইয়ের মতো হয়ে গেছে, মুকুটের মতো। এভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। চেঞ্জ শেপ থেকে আপনি আরো অনেক ধরনের শেপ পাবেন, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাতে ক্লিক করবেন। যেহেতু আমাদের এখানে রেক্টেঙ্গেল ব্যবহার করা হয়েছে তাই আমরা রেক্টেঙ্গেল ক্লিক করলাম, ফলে আমাদের বক্সটা রেক্টেঙ্গেল সিস্টেমও হয়ে গেল। এবার আসেন আমি বক্সটাকে কপি করে নিজ জায়গার মধ্যে বসিয়ে দিই। আমি এটাকে কপি করে কন্ট্রোল বাটন ধরে এটাকে টান দিলাম, ফলে কি হয়েছিল আমার এটা বড় হয়ে গেল। আমি এটাকে ছোট করে নিলাম। এবং ডান পাশে থেকে আরেকটা কপি করে দিই, নিচে আমাদের আর দুটা লাগবে। এখন দেখেন আমাদের কাজটা মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। আমরা অ্যাক্সেস বার থেকে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে তখন আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কাজটা কেমন হয়েছে। এই যে আমাদের কাজটা ঠিক প্রিন্ট করলে এইভাবে বের হবে। মোটামুটি একটা কাজ আমরা দাঁড় করিয়েছি। হয়তো বা আমাদের প্রথম একটু কষ্ট হতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আমরা এই যে বক্স গুলো দেখতে পাচ্ছেন যে লাইনার গুলো একটু চিকন চিকন, কিন্তু বক্সের লাইন গুলো আউটলাইন গুলো একটু মোটা, তার মানে এটাকে চিকন করতে হবে। চিকন করার জন্য চলে যাব ফরম্যাটে যাওয়ার পরে আপনি এটাকে চিকন মোটা করতে পারবেন। চিকন মোটা করার জন্য চিকন আওয়াজ করবেন না, সাইলেন্ট করেন। চিকন মোটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে শেপ আউটলাইন। শেপ আউটলাইন থেকে ঠিক নিচের দিকে পাবেন উইথ, এটার মাধ্যমে চিকন মোটা করতে পারবেন বক্সটাকে। আপনি কতটুকু করতে চান ঠিক সেইখানের মধ্যে ক্লিক করবেন, তাহলে বক্সটা চিকন মোটা হয়ে যাবে। ও ধরে ধরে শেপ আউটলাইন উইথ ক্লিক করেন, তখন দেখবেন এটা চিকন মোটা করা যাবে। আপনি যদি একাধিক বক্সকে একসাথে করতে চান তাহলে একটা বক্সকে ক্লিক করবেন, এরপরে কন্ট্রোল বাটন ধরে ধরে প্রত্যেকটা বক্সে ক্লিক করলেই তাহলে 4টা বক্স একসাথে সিলেক্ট হয়ে যাবে, এবং চাইলে একসাথে এটাকে চিকন মোটা করতে পারবো আমরা। তাহলে দেখেন মোটামুটি আমরা একটা ফরম্যাট একটা ফর্ম তৈরি করে ফেলেছি। মোটামুটি একটা কাজ আমাদের কমপ্লিট। আচ্ছা, এবার আসেন আমরা একটা কর্মী ফর্ম তৈরি করে ফেললাম। সরি, কর্মী ফর্ম না, ওটা ছিল আমাদের মেম্বারশিপ ফর্ম। আর কর্মী ফর্মটা কিন্তু আমরা গতকাল শিখেছিলাম। কর্মী ফর্মটা আমরা মোটামুটি গতকাল শিখে ফেলেছি। কিভাবে একটা টেবিলের মাধ্যমে কাজটা করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। তবে আজকের ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো
যে টেবিলের গত অংশে আমরা কিছু বিষয় আলোচনা করেছি, তার মধ্যে থেকে আমাদের শেপ টুল ছিল, শেপ স্টাইল ছিল, শেপ ফিল ছিল, শেপ আউটলাইন ছিল, যেগুলো আমরা পরিবর্তন করেছি, চেঞ্জ করেছি। আজকের ক্লাসে এগুলো আলোচনা করেছি। আর গত ক্লাসে আমরা যে সকল বিষয়গুলো আলোচনা করেছিলাম তার মধ্যে থেকে ডিজাইন মেনু এবং লেআউটের কিছু অংশ। একটা টেবিল যখন আমরা তৈরি করি, ইনসার্ট মেনু থেকে আমরা টেবিল তৈরি করলাম। যখন আমরা একটা টেবিল তৈরি করব তখন আমাদের এই টেবিল সংক্রান্ত দুইটা মেনু ওপেন হবে। যখন আমরা খালি জায়গায় ক্লিক করব তখন সেই দুইটা মেনু চলে যাবে। আবার যখন টেবিলের মধ্যে ক্লিক করব তখন ওই দুইটা মেনু আবার ফিরে আসবে। মেনুগুলো কোথায় পাবো? ঠিক লাস্টের দিকে পাবো। একটার নাম হলো ডিজাইন মেনু বা ডিজাইন ট্যাব, আরেকটার নাম হলো লেআউট মেনু বা লেআউট ট্যাব। ডিজাইন মেনু বা লেআউট ট্যাব এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো, ডিজাইন মানে হলো আপনি এই বক্সটাকে অর্থাৎ এই টেবিলটাকে বিভিন্ন ডিজাইনে কনভার্ট করতে পারবেন। যেমন আপনি এখান থেকে কোন একটা ডিজাইন করতে চান, এই টেবিল স্টাইলের মধ্যে থেকে আপনি কোন একটা স্টাইল, আপনি যে ডাউন অ্যারোতে ক্লিক করলে আরো কিছু ডিজাইন বের হবে, আবার ডাউন অ্যারোতে ক্লিক করলে আরো কিছু ডিজাইন বের হবে। এভাবে আপনার ডিজাইন পছন্দ অনুযায়ী আপনি ডিজাইন করে নেন। আপনি অনেক ধরনের ডিজাইন পাবেন এখানে। আপনার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি সেটাতে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে, দেখেন বাম পাশে এক ধরনের ডিজাইন শো করছে উপরে, অর্থাৎ কলাম সিস্টেমে বাম পাশে কলামে এক ধরনের, উপরে রোতে আবার আরেক ধরনের। শিরোনামের জন্য এগুলো সাধারণত দিয়ে থাকে। আপনি যদি এগুলোকে উঠে দিতে চান, যেমন হেড রো উঠে দিলাম, ফলে কি হলো, আমার এই যে হেড রোড একটা কালারটা ছিল সেই কালারটা কিন্তু উঠে যাচ্ছে। টিকমার্ক দেওয়াতে আমার হেড রোটা শো করছে। আবার যখন টিকমার্কটা উঠিয়ে দেবো তখন হেড রোটা উঠে যাবে। আমি যে ফার্স্ট কলামে যেমন আমার কালার দেওয়া আছে, আমি যদি ফার্স্ট কলামের কালারটাকে উঠিয়ে দিতে চাই তাহলে আমি ফার্স্ট কলাম টিক চিহ্ন উঠিয়ে দেবো। ব্যান্ডিন রোজ ক্লিক করলে তাহলে ব্যান্ডিন রোজটা চলে যাবে। ব্যান্ডিন রোজটা হলো এই যে ভিতরে দেখেন, ভিতরটা হালকা করে ব্যান্ডিং কালার শো করছে, সেই কালারটাও যদি আপনি উঠিয়ে দিতে চান ব্যান্ডিং রোজ ক্লিক করলে সেই কালারটা চলে যাবে, সম্পূর্ণ ব্ল্যাক সিস্টেমে আসবে। তাহলে ব্যান্ডিং কলামস যদি ক্লিক করেন, কলাম সিস্টেমে যে কালারটা আছে সেটা উঠে যাবে অথবা বসে যাবে। আমি বসিয়ে দিলাম সবগুলোতে। কি আসলো? আমার যে কাজটা আসলো যে বাম পাশে ডান পাশে দুই কলামের কালার আসলো, উপরে টপ লেভেলের আমার হেডলাইনের কালার আসলো, এবং ভিতরে লাইনের এবং রোর মধ্যে আমার কালার আসলো। এগুলো হলো পরিবর্তন করার জন্য। কখনো যদি এই ধরনের কাজ করা হয়, আপনি ফার্স্ট লাইন কলামটা উঠিয়ে দিলেন, ফার্স্ট লাইন থাকবে, আপনি এখানে লাস্ট লাইন উঠিয়ে দিলেন, লাস্টে যে কলামটা ছিল এটা উঠে দিলেন, টোটাল রোজ উঠে দিলেন কালারটা উঠে দেওয়ার জন্য, বেন্ডিংটা উঠে দিলেন, বেন্ডিং দরকার নেই। যেভাবে আপনি এটাকে মডিফাই করতে চান আপনি টেবিল স্টাইল অপশন থেকে সেই কাজগুলো করে নিতে পারবেন। ডান পাশে পাবেন শেডিং। যেমন আপনি এটার ভিতরে কোনো শেডিং দিতে চান টেবিলের কোনো একটা বক্সের ভিতর, সেই শেডিংটাও দিতে পারবেন। আপনি শেডিং অপশন ক্লিক করলেই এখানে অনেক শেডিং কালার আসবে। আপনি কোন কালারটা দিতে চান, কোন কালারটা আপনার পছন্দ, যে কালারটা আপনার পছন্দ হবে সেই কালার মধ্যে ক্লিক করেন, ফলে সেই কালারটা এখানে হয়ে যাবে। আর যদি বর্ডার দিতে চান, বর্ডারটা কালার যদি আপনার পছন্দ না হয় আপনি বর্ডার স্টাইল চলে যান। আপনি যদি বলেন যে আমি পুরোটার মধ্যে বক্স ব্যবহার করবো অথবা বর্ডার ব্যবহার করবো, তাহলে আপনি বর্ডার থেকে অল বর্ডারসে ক্লিক করেন, তাহলে কি হবে, প্রত্যেকটা ঘরের মধ্যে বর্ডার হবে। আর যদি বলেন যে আমার ঘর ইয়ে থাকবে কিন্তু বর্ডার থাকবে না, তাহলে আমাকে বর্ডার থেকে নো বর্ডার ক্লিক করতে হবে। নো বর্ডার ক্লিক করলে আমার ডিজাইনটা থাকবে, বাট আমার বর্ডারের যে বর্ডার গুলো শো করছিল সেগুলো কিন্তু চলে যাবে। আমি যদি আবার বর্ডার দিতে চাই তাহলে আমাকে আবার বর্ডার থেকে অল বর্ডারসে ক্লিক করতে হবে। তাহলে আমার সিলেক্ট করার পরে আমি অল বর্ডারসে ক্লিক করলে আমার প্রত্যেকটা বর্ডার হবে। আর যদি বলে আমি অল বর্ডার্স না করে আমি আউটলাইন করতে চাই শুধুমাত্র চারপাশে, তাহলে আমার আউটলাইন সিস্টেমে হবে। এভাবে আরো অনেক ধরনের স্টাইল আছে। এখানে স্টাইলগুলোর নাম আছে ডান পাশে, বাম আছে কাম লোগো, তার চিত্রটা কেমন হতে পারে সেই জিনিসটা আপনাকে এখানে দেখাবে। আমি এখানে নো বর্ডার ক্লিক করলাম, ফলে আমার বর্ডারটা চলে গেল। ডান পাশে পাবেন আপনি বর্ডার চিকন মোটা করার জন্য উইথ। এই চিকন মোটা করার জন্য আপনি এখান থেকে করে নিতে পারেন আপনি কোন স্টাইলে করতে চান। এখান থেকে যেই বর্ডারের স্টাইলটা সিলেক্ট করবেন, চাইলে কাস্টমাইজ সিস্টেমে এই বর্ডারটা করতে পারবেন, অথবা আপনি টেবিলটা তৈরি করার পূর্বে এই বর্ডারটা যখন তৈরি করবেন ফেলবেন তখন এই ডিজাইনটা করতে পারবেন, অথবা এই ডিজাইন পুরোটার মধ্যে আপনি তৈরি করতে পারবেন। যেমন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে ধরে আমি এটাকে টান দিলাম ডান পাশে, তাহলে ডান পাশে উপরে আমার একটা বর্ডার হয়ে গেল।
নিচের এখানে আমি আরেকটা বর্ডার টানতে চাই, এখানে একটা বর্ডার টানলাম। বর্ডার যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করলাম, এরপর আমি মিডলে আরেকটা বর্ডার দিলাম। এরপর আমি বর্ডার চেঞ্জ করতে চেঞ্জ করলাম, আমি এখানে গিয়ে আরেকটা বর্ডার দিলাম। এই যে আমার বর্ডারটা কাস্টম সিস্টেম আমি দিতে পারছি, এবং এটাকে চিকন মোটা করার সিস্টেমটা এখানে আছে। উইথ আপনি এই বর্ডারটা কতটুকু সাইজে ছোট বড় করবেন সেটা আপনি এখানে দেখাবেন। আবার যদি পেন কালার করতে চান আপনি কালার দিতে পারেন এখানে, অর্থাৎ বর্ডারটা আপনি বর্ডারটা নির্দিষ্ট কোনো কালার দিতে চান সেটা করতে পারবেন। আর যদি বলেন যে আপনি যে এই বর্ডার গুলো করেছেন, যেমন এই বর্ডারটা মিডলে একটা লাইন তৈরি করেছেন বা তৈরি হয়ে গেছে, এটা কেটে ফেলবেন, তাহলে আপনি দুটা সিস্টেম করতে পারবেন। একটা সিস্টেম হলো গত ক্লাসে আমরা আলোচনা করেছি, আর একটা সিস্টেম হলো কাস্টম সিস্টেম, ইরেজার। ইরেজারের মাধ্যমে আপনি ক্লিক করে করে এরকম ঘরগুলোকে কাটতে পারবেন। যেমন আমি এই দুইটা ঘরকে অ্যাডজাস্ট করতে চাই, এই দুইটা ঘরকে অ্যাডজাস্ট করার জন্য আমাকে মিডলে যে ঘরটা আছে সেই ঘরটার মধ্যে যখন এডিট করব তখন দুইটা ঘরের দেয়ালটা ভেঙে একটা ঘর হয়ে যাবে। আবার যদি মিডলে একটা ঘর তৈরি করতে চাই তাহলে মিডলে আমি যখন আবার ধরে ড্র্যাগ করব তখন আমার একটা ঘর তৈরি হয়ে যাবে। আওয়াজ করবেন না প্লিজ। তাহলে এভাবে আমরা কাস্টম সিস্টেম এটাকে এডিট করতে পারবো। আবার কিন্তু যদি এই সিস্টেম না করে দুটাকে সিলেক্ট করার পর আমরা যখন লেআউট থেকে মার্জ সেলে ক্লিক করব তখন কিন্তু আমাদের দুটো ঘর অ্যাডজাস্ট হয়ে যাবে, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। মনে আছে কি আপনাদের? গত ক্লাসে আমরা মার্জ সেল করেছিলাম একাধিক ঘরকে অ্যাডজাস্ট করার সিস্টেম। জি স্যার, এটা হলো অটো সিস্টেম, এটা হলো অটো সিস্টেম। আর ম্যানুয়াল সিস্টেম হলো এই যে এরেজার, এরেজারের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। তো এই ছিল আমাদের ডিজাইন মেনুর বিস্তারিত আলোচনা। ডিজাইন মেনুর বা ডিজাইন ট্যাবের মধ্যে যে সকল কমান্ডস গুলো ছিল এই কমান্ড সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবার আসেন লেআউট। লেআউটের গত ক্লাসে আমরা অলরেডি অনেকগুলো ঘর সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করব এবং সবগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। আমরা একটা টেবিল তৈরি করে ফেলে প্রথমে ইনসার্ট মেনু থেকে টেবিলে চলে যাব। আমরা ইনসার্ট টেবিল ক্লিক করলে আমরা এখান থেকে ম্যানুয়াল সিস্টেমে আমাদের পছন্দ অনুযায়ী আমরা ঘর তৈরি করতে পারবো। এখন দেখেন আমি এখানে ঘর তৈরি করলাম, ঘর তৈরি করার পরে ঘটনাক্রমে আমার এখানে ঘর বাড়ানোর দরকার। আমি এখান থেকে এই তিনটা ঘর কেটে ফেলবো, তাহলে আমাকে চলে যেতে হবে লেআউট, চলে যেতে হবে ডিলেট, সেখান থেকে আমার ক্লিক করতে হবে রোজ। যেহেতু আমি তিনটা রো ডিলেট করে ফেলবো তাই আমি ডিলেট ক্লিক করলাম। এখন দেখেন কিন্তু এটা ডিলেট হয়ে গেছে। যখন ডিলেট হয়ে গেছে আমি যদি সাথে সাথে এটাকে ব্যাক করতে চাই তাহলে আমাকে আন্ডুতে ক্লিক করতে হবে, তাহলে আমার এটা ব্যাক হয়ে যাবে, আবার ফিরে আসবে। আচ্ছা, এবার আসেন আমি আবার ডিলেট করতে চাই। আমি যদি এখন যদি কলাম করি তাহলে কিন্তু আমার উপরের ওই কলাম সহ চলে যাবে, কেননা আমার শুধু এই কলাম মানে হলো আমার উপরের সাথে অ্যাডজাস্ট, কিন্তু এই রোর সাথে উপরে কোনো অ্যাডজাস্ট নেই। যদি আমি এখন যদি ডিলেট থেকে কলাম ক্লিক করি তাহলে পুরোটা চলে যাবে, কারণ হলো আমি যদি কলাম মার্ক করেছি কলাম তো সিরিয়াল উপর পর্যন্ত আছে, এর জন্য কম্পিউটার এটাকে ডিলিট করে ফেলে। আমি এটাকে ডিলিট করলাম, যদি টেবিল করে তাহলে তো পুরোটা চলে যাবে, কলাম ক্লিক করলে কলাম চলে যাবে, রোজ ক্লিক করলে রো চলে যাবে, আর সেল ক্লিক করলে শুধুমাত্র একটা ঘর ডিলিট হবে। সাধারণত সেল আমাদের ডিলিট করা হয় না, আমরা ডিলিট করলে হয়তো বেশিরভাগ রো অথবা কলাম ব্যবহার করতে পারি। যেমন আমাদের এই কলামটা ডিলিট করতে চাই, রো না। যদি এই মুহূর্তে যদি আমি এই কলামটাকে সিলেক্ট করার পর যদি আমি রোটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু পুরো টেবিলটা চলে যাবে, কেননা এই কলামের সাথে প্রতিটা রো আছে। তাহলে আমরা কলাম যদি সিলেক্ট করতে চাই, ডিলিট করতে চাই, কলাম ক্লিক করব, তাহলে এই কলামটা ডিলিট হয়ে গেল। আমরা যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে আমরা আবার ডিলিটে যাব, কলাম ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তাহলে আমার কয়টা ডিলিট আছে? কলাম আছে, তিনটা কলাম আছে। আমি এখানে নিচের থেকে তিনটা রো ডিলিট করে ফেলি, আমি তিনটা রো ডিলিট করে ফেললাম, তাহলে আমার দুইটা রো তিনটা কলাম আছে, এগুলোকে কলাম বলা হয় আর এগুলোকে বলা হয় রো। এই মুহূর্তে যদি আমার কলাম প্রয়োজন, যেমন আমি এখানে লিখলাম বাংলা, ইংলিশ, উর্দু, এখন আমাদের লিখতে হবে আপনার আরবি। তা আরবির জন্য আমার ডান পাশে আরেকটা কি দরকার? কলাম দরকার। তাহলে আমাকে চলে যেতে হবে লেআউট,
এরপরে দেখেন এই যে ডান পাশে রোজ এন্ড কলাম, চারটা স্টেপ, চারটা কমান্ড কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। নিচে নাম আছে, উপরে চিত্র আছে। চিত্রের মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে এই যে ব্লু কালার শো করছে তার ডান পাশে একটা তীর শো করছে, তার মানে হলো ব্লু কালার মানে হলো আমার যেই কলামের মধ্যে আমার কার্সরটা থাকে সেই কলামের ডান পাশে যদি আমি একটা কলাম বাড়াতে চাই তাহলে আমার ক্লিক করতে হবে ইনসার্ট রাইট। আর যদি আমার এই কলামের বামে যদি আমি একটা কলাম বাড়াতে চাই তাহলে আমার ক্লিক করতে হবে ইনসার্ট লেফট। এটা হলো কলাম বাড়ানোর জন্য। আর যদি রো বাড়াতে চান, রো কাকে বলে, এই লাইনটাকে রো বলা হয়। তাহলে এই রো যদি বাড়াতে চান উপরে কিংবা নিচে তাহলে আপনাকে চলে যেতে হবে ইনসার্ট বিলো এবং ইনসার্ট অ্যাবভ। ইনসার্ট অ্যাবভ মানে হলো যে সিলেকশন যেটা আছে তার যে যে রোর মধ্যে কার্সরটা আছে সেই রোর উপরে আরেকটা রো বাড়বে। ইনসার্ট বিলো মানে হলো যে রোটা সিলেক্ট করা আছে সেই ঘরের নিচে আরেকটা রো বাড়বে। যেমন আমরা ইনসার্ট অ্যাবভ ক্লিক করলাম, ফলে দেখেন আমার শিরোনামের উপরে আরেকটা ঘর তৈরি হয়ে গেল। আমার যেহেতু এখানে উপরে দরকার নেই, আমার নিচে দরকার, তাই আমি এটাকে কেটে ফেললাম ডিলিট থেকে রো, তাহলে আমার উপরটা চলে গেল। আমি ডান পাশে একটা কলাম বাড়ানোর দরকার, আমি ইনসার্ট রাইটে ক্লিক করলাম, ফলে আমার ডান পাশে একটা কলাম বাড়লো। যখন ডান পাশে একটা কলাম বাড়বে এরপর আমি এখানে আমার লেখাটা লিখে ফেলবো। যেমন আমি এখানে লিখলাম অ্যারাবিক। এবার আসেন আমার নাম্বার লিখবো। যেমন বাংলার মধ্যে পেয়েছে সে 45, তারপরে ইংলিশের মধ্যে পেয়েছে সে 50, উর্দুর মধ্যে পেয়েছে সে 88, অ্যারাবিকের মধ্যে সে পেয়েছে 33। এখন আমাকে কি করতে হবে, নিচে আরেকটা ঘর বাড়াইতে হবে এবং বাম পাশে আরেকটা ঘর কলাম বাড়াইতে হবে। বাম পাশে কলামটা হবে নাম। এর জন্য আমাকে চলে যেতে হবে ইনসার্ট লেফট। আমি এখানে লিখে দিব নেম। নেমের মধ্যে এখানে লিখলাম আকরাম। এখন কি বুঝলাম আমরা, যেমন আকরাম সে বাংলাতে পেয়েছে 45, ইংলিশে পেয়েছে 50, উর্দুতে পেয়েছে 88 এবং আরবিকে পেয়েছে সে 33। এখন নিচে আমার আরেকটা রো বাড়ানো দরকার, আর এখন ক্লিক করবো আমি ইনসার্ট বেলো, ফলে আমার আরেকটা রো বেড়ে যাবে। এটা একটা সিস্টেম। আর যদি কিবোর্ডের মাধ্যমে বাড়াতে চান তাহলে সবার পরে সবার লাস্টের ঘরে কার্সরটাকে রাখবেন, কিবোর্ড থেকে টেপ বাটন প্রেস করবেন, তাহলে অটোমেটিকলি আরেকটা ঘর বাড়বে। আবার লাস্টে ঘরে ক্লিক করবেন, টেপ বাড়বে। অর্থাৎ আপনি লিখতে থাকবেন, টেপ দিতে থাকবেন, অটোমেটিকলি সে ঘর বাড়তে থাকবে। আপনাকে আর কিছু করা লাগবে না, কমান্ডে যাওয়া লাগবে না। কমান্ডে যাওয়ার জন্য আপনাকে এভাবে বারবার কষ্ট করার প্রয়োজন নেই, আপনি কিবোর্ড থেকে এই সিস্টেমটা ব্যবহার করতে পারবেন। এখানে লিখলেন মাহমুদ, তার নাম্বারগুলো লিখলেন, এরপর লিখলেন মুসা, এখানে তার নাম্বারগুলো লিখলেন। এভাবে যখন লিখবেন আর ট্যাব বাটন প্রেস করবেন অটোমেটিক ঘর বাড়তে থাকবে। এখন দেখেন আমি চাচ্ছি আমার উপরে যে যেগুলো আছে আমি নিচে ঘর থেকে আমি আলাদাভাবে করতে, অর্থাৎ নিচের সাবজেক্ট আরেকটা সাবজেক্ট অন্য একটা ক্লাসে, তাহলে অন্য একটা ক্লাসে যদি হয় তাহলে আমি নিচে এটাকে ডিভাইডেড করতে হবে, এটার সাথে অ্যাটাচ করা যাবে না। এই ডিভাইডেডটা কিভাবে করবো, আমরা স্প্লিট টেবিলের মাধ্যমে করবো। এখানে দেখেন লোগো দেখাচ্ছে যে উপরে একটা টেবিল নিচে একটা টেবিল, তার মানে মাঝখানে ফাঁকা, ডিভাইডেড বোঝানো হচ্ছে এখানে। ঠিক যেই ঘর থেকে আপনি ডিভাইডেডটা করবেন আলাদা করবেন সেই ঘরের মধ্যে কার্সরটাকে রাখবেন, স্প্লিট টেবিল ক্লিক করবেন, কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আপনি এখান থেকে শিরোনামটাকে কপি করেন, বাম পাশে পাবেন কপি, এরপর আপনি এইটা শিরোনাম ক্লিক সিলেক্ট করার পর বাম পাশে পাবেন পেস্ট। আবার এই অ্যারাবিক ক্লিক করার পর যখন টেপ বাটন প্রেস করবেন তখন ঘরটা বাড়বে। আপনি এখানে লিখলেন জাহিদ, তার নাম্বারগুলো লিখলেন, টেপ বাটন দিয়ে থাকবেন এবং আসতে থাকবে। আচ্ছা, এভাবে আপনি ঘরটাকে ডিভাইডেড করতে পারবেন, কলাম বাড়াতে পারবেন, রো বাড়াতে পারবেন, ডিলিট করতে পারবেন যেভাবে আপনি সিলেক্ট করবেন। বাম পাশে আপনি সিলেক্ট করতে চান সিলেক্ট অপশন থেকে সিলেক্ট সেল মানে হলো একটা সেল, সিলেক্ট কলাম মানে হলো একটা কলাম, সিলেক্ট রো মানে হলো একটা রো, এবং সিলেক্ট টেবিল মানে হলো পুরো টেবিলটা। এখানে কিন্তু দুইটা টেবিল, আর পুরো টেবিল দিয়ে কিন্তু দুটোটা বোঝানো হচ্ছে না, এইটা স্বতন্ত্র এবং এইটা স্বতন্ত্র। সিলেক্ট করার জন্য, সিলেক্ট করার পরে যদি আমরা কপি করতে চাই, কাট করতে চাই, কালার করতে চাই, বড় ছোট করতে চাই, যা যা করণীয় আমরা পরবর্তী করতে পারবো। বাট আমাদের সিলেক্ট করা অপশনটা হলো সিলেক্টের মাধ্যমে। মার্জ সেলের মাধ্যমে আমরা একাধিক ঘরকে অ্যাডজাস্ট করতে পারবো, সেটা আমরা জানি।
তারপর শর্ত হলো একাধিক ঘরগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে এটা হাইড হয়ে থাকবে, সিলেক্ট যখন করবেন সেটা আনহাইড থাকবে, অর্থাৎ আপনার কমান্ডটা শো করবে, সেইটার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। এই যে আপনার রো গুলো বা কলাম গুলো, এর একটা কিন্তু নির্দিষ্ট সাইজ আছে। আপনি মনে করেছেন এটা এই সাইজ, আপনি এই কলামটাকে একটু বড় ছোট করবেন, ঠিক আপনি কলামটাকে বড় ছোট করেন, এখান থেকে হাইট লিখে দেন, এখানে হাইট এবং উইথ কতটুকু পরিমাণের এই সেলটা বড় ছোট হবে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। রো, অনলি রো। আপনি যেমন এই রোটাকে আপনি যেমন এখানে আছে 0.11 হাইট এবং পাশাপাশি আছে 1.33, আপনি এখানে পাশাপাশি দিলেন 2, দেখেন কত বড় হচ্ছে। এই যে রোটা বড় হয়ে যাচ্ছে, এটা কিসের মাধ্যমে? উইথের মাধ্যমে। আমি যদি এটাকে কাস্টম সিস্টেম অর্থাৎ মাউসের মাধ্যমে ধরে এভাবে আমি ছোট করি, তাহলে অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে। এটাকে আমি চাইলে কাস্টম সিস্টেম এভাবে ছোট বড় করতে পারবো। আমার টেবিলের মাধ্যমে ধরে ধরে এভাবে আমি এটাকে যে কোনো ঘরকে আমি এভাবে ছোট বড় করতে পারবো, হয় সেটা কলাম হোক, সেটা রো হোক, সেটা টেবিল হোক, সবকিছু। যেমন আমি টেবিলে পয়েন্টগুলো ধরে এভাবে বড় করতে পারি, সেটা আমরা শিখেছিলাম। কিন্তু এইভাবে আমরা চাইলে কোন একটা রো কলাম রোটাকে এভাবে ধরে ছোট বড় করতে পারবো। আবার এই জিনিসটাই মেনু বারের মাধ্যমে আমরা এই পয়েন্টের মাধ্যমে করতে পারবো। এখানে আছে অটো ফিট, অটো ফিটের মধ্যে অটো ফিট কন্টেন্ট, অটো ফিট উইন্ডো এবং ফিক্সড কলাম সিস্টেম আছে। যেমন আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অটো ফিট কন্টেন্ট দিলাম, ফলে কি হলো, যতটুকু দরকার, যেমন আমার এখানে অ্যারাবিক নাম্বার লিখলাম, এখন দেখেন আমি এটাকে সিলেক্ট করার পর আমার এখান থেকে অটো ফিট কন্টেন্ট দিলাম, তাহলে আমার যে কন্টেন্ট গুলো আছে, শিরোনামগুলো আছে, শিরোনামগুলো যত বড় থাকবে ঠিক তত বড় পর্যন্ত আমার এটা থাকবে, বাকি অটো যে খালি জায়গাগুলো আছে সেটা মাইনাস হয়ে যায়। আর যদি বলি আমি এটাকে উইন্ডো দিই, তাহলে অটো ফিট উইন্ডো আমার সেই ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত লেগে যাবে। আর যদি আমার এখান থেকে ক্লিক করে ফিক্সড কলাম উইথ, তাহলে সেটা ফিক্সড থাকবে, সেটা এই সিস্টেমে। এটা হলো আপনার কলামটাকে ছোট বড় করার অটোমেটিক সিস্টেম। ডান পাশে দেখেন আমার এই কলামটা আছে ছোট, এই কলামটা আছে বড়, অথবা আমার এই রোটা আছে বড়, বাকি দুইটা আছে ছোট। তো কোন একটা টেবিলের সবগুলো কলামকে অ্যাডজাস্ট করতে চাইলে, একই সাইজ করতে চাইলে, তাহলে আমাকে ক্লিক করতে হবে ডিস্ট্রিবিউশন রোজ কলাম। কলাম মানে হলো আমার কলামগুলো সব সিরিয়াল হচ্ছে, দেখেন এই যে সাইজটা, এই কলাম যে প্রত্যেকটা কলাম এখন সমান আছে, বাট কিন্তু প্রত্যেকটা রো কিন্তু সমান না, এই দুইটা রো কিন্তু এক ধরনের, নিচেরটা কিন্তু আবার বড়। তার মানে হলো আমাকে এগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমাকে ক্লিক করতে হবে ডিস্ট্রিবিউট রোজ, ফলে কি হবে, আমার এখন রো গুলো সব সমান হয়ে যাবে। এভাবে আমরা আমাদের কলাম অথবা রো এক সমান সমান যদি সাইজ করতে চাই, তাহলে আমরা ডিস্ট্রিবিউট করে নেব। আর যদি আমাদের এই লেখাটাকে অ্যালাইনমেন্ট করতে চাই, কি ধরনের অ্যালাইনমেন্ট? যেমন বর্তমানে আমার এই সেলের বাম পাশে উপরে আছে, এর জন্য আমার লেফট সাইডে আছে। এই সেলের মিডলে আনতে চাই, ডান পাশে নিয়ে যেতে চাই, মিডলের ডান পাশে, মিডলের সেন্টারে, মিডলের লেফটে, বটমের লেফটে, বটমের সেন্টারে, বটমের রাইটে, অর্থাৎ 9টা অ্যালাইনমেন্ট কমান্ড আছে। আপনি চাইলে ডান পাশে কোনায়, বাম পাশে কোনায়, এরপরে নিচে মিডলে, অথবা মিডলের ডান পাশে, মিডলের মাঝখানে, মিডলের বাম পাশে। যেমন আমি মিডলের ডান পাশে নিয়ে গেলাম, তাহলে আমার এটা ডান পাশে আসলো, আমি নাম্বারটা কেটে ফেললাম, তাহলে আপনি বুঝতে পারবেন। তার মানে আমি মিডলের ডান পাশে আসলো, মিডলের সেন্টারে ক্লিক করলাম, মিডলের লেফটে ক্লিক করলাম, টপের সেন্টার রাইটে ক্লিক করলাম, লেফটে ক্লিক করলাম, টপে মিডলে ক্লিক করলাম, টপে রাইট ক্লিক করলাম, অর্থাৎ আপনার এই একটা সেলের ভিতরে যে কোনো কোণের মধ্যে আপনি লেখাটাকে সেট করতে পারবেন। এখন দেখেন লেখাটা বাম থেকে ডান পাশে আছে, আপনি চাচ্ছেন উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে সিস্টেম করতে, আপনি তাও পারবেন। এর জন্য আপনাকে চলে যেতে হবে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশনের কাজ হলো একবার ক্লিক করার দ্বারা লেখাটা উপর থেকে নিচের দিকে মুড়ে যাবে, আবার ক্লিক করার দ্বারা নিচ থেকে উপরের দিকে, আবার ক্লিক করার দ্বারা বাম থেকে ডান পাশে, 3টা সিস্টেমে আপনি লেখাটাকে সাজাইতে পারবেন। এটা অনেক সময় হাজিরা খাতার ক্ষেত্রে নিচ থেকে উপরে বিভিন্ন বারের নামগুলো এবং লেখা হয়, আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন। সেল মার্জিন, সেল মার্জিন মানে হলো এই যে আপনার এখানে যে মার্জিনটা, সেলের ভিতরে যে জায়গাটা আছে, মার্জিনটা আছে, সেটা মার্জিনটাকে আপনি নির্ণয় করতে পারবেন। যেমন টপ বটম আছে, টপ বটম কোনো ধরনের স্পেস নেই, অনলি 0 আছে, কিন্তু লেফট রাইট নির্দিষ্ট পরিমাণের ফাঁকা আছে। কিভাবে বুঝবো? আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। যেমন দেখেন ডান পাশে এই যে একটু বেশি পরিমাণ এই কোথায় বর্ডার আছে,
তার কোথায় সি লেখা আছে, মাঝখানে অনেক পরিমাণ ফাঁকা, বাট দেখেন উপরে কিন্তু কোনো ফাঁকা নেই। আমি যদি এটাকে সেল মার্জিনটাকে মাইনাস করে ফেলি লেফট এবং রাইট, এখন দেখেন এটা বর্ডার সাথে লেগে যাবে, বর্ডার সাথে লেগে আসছে। এই যে বর্ডার সাথে লেগে যাচ্ছে, এটা ভিতরেও চাইলে আমরা এটাকে মার্জিন কি করতে পারবো, প্লাস মাইনাস করতে পারবো। অর্থাৎ এটা অনেক সময় প্রয়োজন হয় যে আমরা চাইলে সেলের ভিতরে মার্জিনটাকে নির্ণয় করতে পারবো। আছে শর্ট। শর্টের আগে আমরা শিখি রিপিট হেডার্স রোজ। রিপিট হেডার্স রোজ কাকে বলে? যেমন আপনি একটা শিরোনাম লিখছেন, এই আপনি একটা স্টুডেন্টদের ফলাফল লিখছেন, কিন্তু সেটা 1 পেজ 2 পেজ 3 পেজ চলে যেতে পারে, কিন্তু শিরোনাম তো প্রত্যেকটা পেজে পেজে আলাদা আলাদা লেখা সম্ভব না। তো প্রতিটা পেজে যখন অটোমেটিকলি ঘরগুলো যখন ভরাট হয়ে পরবর্তী পেজে চলে যাবে, পরবর্তী পেজে যাতে অটোমেটিকলি শিরোনামটাও চলে আসে সবার উপরে, এই জন্য আপনাকে রিপিট হেডার রোজে ক্লিক করতে হবে। ফলে কি হবে, এটা যখন ফিল আপ হয়ে যাবে তখন দেখেন অটোমেটিকলি পরবর্তী ঘরের মধ্যে এই হেডার এই শিরোনামটাও শো করবে। আমি এটাকে বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার পেজটা কিন্তু ভরাট হয়ে গেছে, ভরাট হওয়াতে পরবর্তী পেজ শুরু হয়েছে এবং পরবর্তী পেজের শুরুতে কিন্তু আমার শিরোনামটা শো করছে। কারণ হলো আমার এখানে এই কমান্ডটা সেট করা আছে। আমি যদি কমান্ডটা সেট করা আছে, আমি যদি এটাকে উঠিয়ে দিলাম, এখন দেখেন কিন্তু সেকেন্ড পেজে কিন্তু বর্ডারটা সম্পূর্ণ ফাঁকা। তার মানে এখানের মধ্যে শিরোনামটা অটোভাবে আসছে না। অটোভাবে আসার জন্য সিলেক্ট করতে হবে, এরপর আমার কমান্ডে ক্লিক করতে হবে। এখন দেখেন আমার এই টেবিলটার ভিতরে যে লেখাগুলো আছে, আমি টেবিলের ভিতরে লিখেছি, কিন্তু আমার পরবর্তী মনে হলো যে আমার টেবিল থাকবে না, বাট আমার শুধুমাত্র লেখাগুলো টেক্সটে রূপান্তর থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, কনভার্ট টু টেক্সট ক্লিক করতে হবে। কনভার্ট টু টেক্সটে যখন ক্লিক করব, তখন আমার কমান্ডটা আসবে টেপ, প্যারাগ্রাফ, কমা অথবা আদার্স। মানে হলো আমি কোন সিস্টেম এটাকে টেবিল থেকে টেক্সটে রূপান্তর করতে চাই। প্যারাগ্রাফ সিস্টেম করতে চাই, না টেপ সিস্টেম করতে চাই, না কমা সিস্টেম, না আদার সিস্টেম। আদার মানে হলো এখানে কমা দিতে পারেন, ডট দিতে পারেন, ওয়ান দিতে পারেন, আপনি যে নির্দিষ্ট কোনো একটা সিম্বল দিলেন। যেমন আমরা এখানে টেপ সিস্টেম করব, ওকে ক্লিক করলাম। এখন দেখেন টেপ সিস্টেম করার দ্বারা আমি যেভাবে লেখাটা লিখেছিলাম ঠিক সেভাবে কিন্তু লেখাটা আছে, বাট আমাদের কিন্তু টেবিলের কোনো ইয়ে নেই, ছায়াও নেই, সম্পূর্ণ টেবিলটা মুছে গেছে, শুধুমাত্র লেখাটা তার স্থানে আছে। লেখাটা তার স্থানে আছে এমন লেখা যদি থাকে, আবার এবং যদি আপনার বলা হয় আপনাকে যে আমার লেখাগুলো টেবিলের ভিতর হবে, তখন আপনাকে চলে যেতে হবে ইনসার্ট মেনু। ইনসার্ট মেনু যেখান থেকে টেবিল তৈরি করেছেন, ইনসার্ট টেবিলের নিচে পাবেন ড্র টেবিল, তার নিচে পাবেন কনভার্ট টেক্সট টু টেবিল। অর্থাৎ আগে করেছিলাম টেবিল টু টেক্সট, আর এখন করব কনভার্ট টেক্সট টু টেবিল, মানে আমার লেখার থেকে লেখাটা টেবিলের ভিতরে যাবে। ক্লিক করার পর আমি কোন সিস্টেম করব, কলাম কয়টা হবে, যেমন এখানে 4টা 5টা কলাম আছে, আমি 5টা কলাম সিস্টেম করব, সে আপনাকে অটোমেটিক সিস্টেম বলে দিচ্ছে। ওকে বাটন প্রেস করবেন, ফলে কি হবে দেখেন আপনার সেম লেখাগুলো টেক্সটের ভিতরে টেবিলের ভিতরে চলে যাবে। কখনো যদি আপনার টেবিলের কাজটাকে টেক্সটে রূপান্তর করা প্রয়োজন হয়, অথবা টেক্সটের কাজগুলোকে টেবিলের ভিতরে রূপান্তর করা প্রয়োজন হয়, তাহলে আপনি এই সিস্টেমেই এটা করবেন। এরপর আসেন ফর্মুলা। ফর্মুলা সাধারণত আমরা এক্সেলে গিয়ে শিখি, তারপরও আপনি এখানে একটা জিনিস শিখে রাখতে পারেন, সেটা হলো যোগ করা। যেমন আপনি ডান পাশে এগুলোকে যোগ করতে চান, আপনি ডান পাশে একটা ঘর তৈরি করেন, এরপর আপনি কি করতে চান, এটাকে যোগ করতে চান, এখানে সাম দেওয়ার পর আপনি ওকে বাটন প্রেস করেন, ফলে দেখেন এইটার যোগটা এখানে চলে আসছে। কত আসছে? যদি যারা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পরীক্ষার্থীদের আপনার রেজাল্ট শিট তৈরি করতে চান, তাদের ক্ষেত্রে এই রেজাল্ট শিটে যোগ করার প্রয়োজন হয়, সেই যোগটা চাইলে আপনি ফর্মুলার মাধ্যমে করতে পারবেন। যেমন আপনি একটা ক্যালকুলেটর নিলেন, ইনসার্ট থেকে স্টার্ট মেনুতে যাওয়ার পর আপনি ক্যালকুলেটর ক্লিক করেন। এরপরে আপনি ক্যালকুলেটর ক্লিক করার পরে আপনি যখন ক্যালকুলেটর মোবাইলে সাধারণত আপনি হিসাবটা করে থাকেন যে এই ছাত্র কত নাম্বার পেল, যেমন 45 প্লাস 50 প্লাস 88 প্লাস 33, ফলে কত হলো আমার 216। এখানে দেখেন 200 চলে আসছে, 216 অটোমেটিক চলে আসছে। এই যে 216 অটোমেটিক চলে আসছে, এটা কিভাবে আসছে? এমনি আসছে না, ফর্মুলা মাধ্যমে। আমি এই ঘরে ক্লিক করার পর ফর্মুলা ক্লিক করব, আমি ক্লিক করবো শুধুমাত্র ওকে, তাহলে আমার এটা চলে আসবে। কিন্তু উপরটা আসছে, এখানে কি আসছে? উপরটা আসছে। উপরটা কেন আসছে? আমার এখানে দেওয়া আছে অ্যাবভ দেওয়া আছে। আমি ফর্মুলাতে ক্লিক করব, ফর্মুলাতে ক্লিক করার পর আমার এখান থেকে
অ্যাবভটা আছে, আমি এখান থেকে দেব লেফট। তাহলে আমার বাম পাশের এগুলো চলে আসলো। এখানে এত নাম্বার কেন আসলো? এই যে এখানে দেখাচ্ছে যে আপনার 5454 5454, এর জন্য এতগুলো আসছে। আমাকে তো এখানে আবার অটোমেটিক টানতে হবে, কেননা এক্সেলে যে বৈশিষ্ট্য সেটা আপনি এখানে পাবেন। আপনি এটা কেটে দিলেন, ফর্মুলাস, এরপর ফাংশন, এখানে অ্যাবভের জায়গায়, অ্যাবভ মানে উপর থেকে, আপনি অ্যাবভের জায়গায় লেফট ক্লিক করলেন, দেখেন 228 চলে আসছে। এভাবে প্রত্যেকটা ঘর আপনি এখানে অ্যাবভ লিখে এটাকে এভাবে সেট করে নিতে পারবেন। তবে আমরা এই ফর্মুলাটা আরো খুব সহজভাবে, খুব সুন্দরভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে শিখিয়ে থাকি। এখানে এই কমান্ডটা আছে, ছিল, তাই দেখিয়ে দিলাম। এটার দ্বারা আপনারা কোন কাজ করে বিশেষ কোনো উপকারিতা পাবেন না। আচ্ছা, তাহলে আমরা জানলাম ডিজাইন মেনু এবং লেআউট মেনু বিস্তারিত আলোচনা, শিখলাম নতুন একটা প্রজেক্ট এবং কিভাবে গুরুত্বপূর্ণ একটা চতুর্ভাষা অর্থাৎ চতুর্থ ভাষা, 4 ভাষায় একসাথে কাজ করব কিভাবে, এবং 4টা ভাষার ফন্টগুলো আমরা কিবোর্ডে কিভাবে সেট করব, সেই বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করেছি। একটু ভালো করে প্র্যাকটিস করবেন, রিহার্সাল করবেন, অবশ্যই আরেকজনকে বোঝানোর মতো এই ধরনের যোগ্যতা ফিরে আনবেন। তবে আপনি শিখার দ্বারা কোনো ফায়দা অর্জন করতে পারবেন। আজকে